দর্শক, আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে একটা নতুন ক্যাচাল যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে। তো আমাদের এই চ্যানেলটির নাম আমরা রেখেছি দ্য ডেইলি ক্যাচাল, অর্থাৎ প্রতিদিনের যে ক্যাচাল গুলা বা যুদ্ধ বা সহিংসতা বা সংঘর্ষ, যুদ্ধ যাই বলুন না কেন, যেটি ঘর থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, এমনকি দেশে দেশে ছড়িয়ে আছে। তো এটিকে আমরা ক্যাচাল হিসেবে অভিহিত করেছি, অর্থাৎ আপনার যা কিছু হচ্ছে ক্যাচাল দুনিয়া জুড়ে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আজকে আমার কাছে ভারত পাকিস্তান যে ক্যাচালটা চলছে তার কিছু তথ্য হাতে এসেছে, পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। যেমন এটা শিরোনাম, ভারত পাকিস্তান যুদ্ধ শুরু। এই পত্রিকার রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আঁধারে চালানো এই হামলায় কমপক্ষে 70 জন নিহত হয়েছেন, এমনই দাবি ভারতের। গত রাত 1:30টার দিকে ভারতের বিশাল হামলার পর আলোকিত হয়ে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে বুধবার ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে 9টি সন্ত্রাসী ঘাঁটিতে 24টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর ই তৈয়বা এবং জয়শ-ই মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকেও বাহাওয়ালপুরে হামলা করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত 70 জন সন্ত্রাসী নিহত এবং আরো 60 জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে। হামলাগুলো গতকাল রাতে অর্থাৎ বুধবার 1:44 চালানো হয়। মূলত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহলাগামে গত 22 এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় 26 জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে 25 জন ছিলেন ভারতীয় এবং একজন ছিলেন নেপালি নাগরিক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলা পরিচালনা করা হয় সেগুলোকে টার্গেট করা হয়েছে। বিবৃতিতে আরো দাবি করা হয়, আমাদের এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। কোন পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহিতার আওতায় এনেছে। আমার কাছে আরেকটি সংবাদ রয়েছে বা আরেকটি ক্যাচাল। এটির শিরোনাম হচ্ছে, যুদ্ধের শুরুতেই 3টি রাফেল হারালো ভারত। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি আগে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে ভারতের পক্ষ থেকে এই দাবি নিশ্চিত করা হয়নি। অবশ্য স্থানীয় সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের জম্মু ও কাশ্মীরে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার 7 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি। বার্তা সংস্থাটি বলেছে, বুধবার ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছে। ভারত সীমান্তের ওপারে পাকিস্তানের 9টি সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত হানার কথা বলার কয়েক ঘন্টা পরই এই তথ্য জানানো হয়। পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনী 5টি ভারতীয় বিমান লক্ষ্য করে গুলি করে এবং সেগুলো ভূপাতিত করেছে, যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এলওসি বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরো নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে,
পাকিস্তানের হামলায় বিবাদিত ভারতীয় বিমানগুলোর মধ্যে 3টি রাফাল ফাইটার জেট, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধ বিমান রয়েছে। দর্শক, আরো বিস্তারিত রয়েছে যে বলা হচ্ছে যে পাকিস্তানে 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। নিশ্চয়ই এরকম। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে রাতের আন্ধারে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। বুধবার মধ্যরাতে হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এই হামলায় পাকিস্তানে কমপক্ষে 70 জন নিহত হয়েছে। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলছে ভারতের হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে। বুধবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি বলেন, বুধবার রাত 1:05 থেকে 1:30 পর্যন্ত পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানো হয়েছে। ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে অপারেশন সিঁদুর নামের এই অভিযান পরিচালনা করেছে। 25 মিনিটে 9টি লক্ষ্যবস্তুতে 24টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় বাহিনী। তো এই যে অবস্থা, সেটি হচ্ছে যে এই ক্যাচাল কবে থামবে আল্লাহ জানে। মোটামুটি আপনারা জানেন যে দেশ ভাগের পরই ভারত পাকিস্তানের ক্যাচাল চলছে, আর আমাদের সাথে এখন নতুন একটা ক্যাচাল শুরু হতে যাচ্ছে মিয়ানমারের সাথে। কারণ অভিযোগ রয়েছে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদেরকে সহায়তা করছে বর্তমান যে অন্তর্বর্তী সরকার। তো এই ঘটনাটা নিয়ে কিন্তু আপনার তোলপাড় চলছে মিডিয়ায়। অনেকে বলছেন এই যে আমেরিকার যে পরিকল্পনা, অর্থাৎ তারা এখানে একটা ঘাঁটি করবে সেন্ট মার্টিন, কক্সবাজার এবং রাখাইন নিয়ে, তারই পরিকল্পনার অংশ হিসেবে ইংলিশ সরকারকে ক্ষমতায় বসিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে। এবং তারই ধারাবাহিকতায় এই যে ঘটনাগুলো আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। আমরা জেনেছি কিছুদিন আগে থেকে যখন দলটি ক্ষমতায় আসে, তখন এখানকার পরিবেশ, বন উপদেষ্টা কিন্তু বারবার আমাদেরকে সেন্ট মার্টিনে যেতে নিষেধ করেছিলেন এবং এখন পর্যন্ত আমরা সেন্ট মার্টিনে যেতে পারছি না, সেখানে সীমিত করা হয়েছে। তো লোকজন বলছে যে আসলে পরিবেশ রক্ষা বা সেন্ট মার্টিন রক্ষা নয়, এটি আমেরিকার হাতে তুলে দেওয়ার যে পরিকল্পনা বা যে তারা আশ্বাস দিয়ে ক্ষমতা এসেছে, তারই এটি প্রকাশ মাত্র, তারই একটি প্রতিফলন মাত্র, তারই বাস্তবায়ন মাত্র। যদি এটার শিরোনাম করা হয়েছে যে সেন্ট মার্টিনের যে জীববৈচিত্র্য বা ধরুন যে কোরাল রয়েছে, সেগুলো রক্ষার জন্য পর্যটক সীমিত করা হয়েছে। অন্যদিকে রাখাইনটা কিন্তু অনেক আগে থেকেই যে আরাকান আর্মি, তারা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সীমানা পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে, তারা বিয়ে শাদী করছে, অনুষ্ঠান করছে। কিন্তু আমরা রিসেন্ট আমরা এর বিষয়টা জানিয়েছি, অর্থাৎ অনেক আগে থেকেই কিন্তু এই রাখাইনের এই আরাকান আর্মি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে এখানে অনুপ্রবেশ করছে বা এখান থেকে রসদ নিয়ে যাচ্ছে আরাকান। আর এই জিওপলিটিক্যাল যে বিষয়টা হিসাব বিকাশ, সেটি আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে চীন এবং আমেরিকা হলো সাপে নেউলে পরিস্থিতি, যাদের মধ্যে তাদের ক্যাচাল শত শত বছরে। এখন আমেরিকা যাচ্ছে আমাদের এখানে এই অঞ্চলে একটা ঘাঁটি করার জন্য, কিন্তু এতদিন তারা সুযোগ পায়নি। বিশেষ করে বিগত বাংলাদেশের সরকারগুলো তারা কিন্তু সহায়তা করেনি। আপনাদের নিশ্চয় মনে আছে যে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটনার পরেই কিন্তু আমেরিকা বাংলাদেশকে রাখাইন দখলের জন্য একটা প্রস্তাব দিয়েছিল। প্রেসিডেন্ট বাইডেন সম্ভবত এই অফারটি দিয়েছিলেন এবং বাংলাদেশ যথারীতি তখন এটি অস্বীকার করেছিল।
কিন্তু এরপর আমরা দেখতে পেয়েছি ধীরে ধীরে যে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে অস্ত্র তুলে দিয়েছে আর্মির পাকিস্তানিরা, দুঃখিত আমেরিকানরা, এবং আস্তে আস্তে পুরো রাজ্য কিন্তু আরাকান আর্মি দখল করে ফেলেছে এবং কিছু শহর এখন বাকি আছে। তো ক্ষমতা ছাড়ার আগে শেখ হাসিনা একটি কথা বলেছিলেন যে সাদা চামড়ার একজন ভদ্রলোক তাকে এই রাখাইন রাজ্য প্রতিষ্ঠায় বা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠায় সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন এবং এই সহযোগিতা করা হলে তাকে ক্ষমতায় রাখা হবে, কিন্তু তিনি সেটা প্রত্যাখ্যান করেছিলেন এবং পরিণামও ভোগ করছেন বর্তমানে ক্ষমতাচ্যুত হয়ে। এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা এই দস্তখত দিয়ে ক্ষমতা এসেছে কিনা এই প্রশ্নটি উঠতে শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি রাখাইনকে করিডোরটা দিই তাহলে আমাদের সমস্যাটা কি হতে পারে। এটা একটা বহুমাত্রিক এবং দীর্ঘস্থায়ী একটা সমস্যা তৈরি হবে বলে সাধারণ মানুষ মনে করছে। বিশেষজ্ঞ মহল মনে করেন যে এটি করা হলে চীন প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হবে বাংলাদেশের জন্য, কারণ রাখাইনে এবং বাংলাদেশে কিন্তু প্রচুর আপনার বিনিয়োগ রয়েছে চীনের, এবং ভারতও চাইবে না যে এখানে মার্কিনীরা এসে কাঠি গাড়ুক। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারও চাইবে না যে রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ তাদেরকে সহযোগিতা করবে। ফলে এই যে একটা ত্রিমাত্রিক বৈরী সম্পর্ক কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। এখন এটি কেন করা হচ্ছে? তো শুরুতে আমি বলেছি এর পেছনে একটি কারণ, সেটি হলো যে এটি করা হবে বা রাখাইন রাজ্যকে সহযোগিতা করা হবে মর্মে দস্তখত দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আর দ্বিতীয়টি হলো অনেকে মনে করছেন যে ডক্টর ইউনূস ক্ষমতা থাকার জন্য একটা যুদ্ধ অবস্থা তৈরি করতে চান, যাতে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে না হয়। একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিন্তু আপনার এই নির্বাচন বা ধরুন ক্ষমতা বদল এগুলো দীর্ঘায়িত হয়। যেমন ধরুন ইসরায়েলি নেতানিয়াহু যখন বিরোধী দলের প্রচন্ড চাপের মুখে পড়েছিলেন এবং তার গতি যা যা অবস্থা, তিনি যেটি করেছেন সেটি হচ্ছে হামাসকে উস্কে দিয়ে তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেখানে একটা হামলা হলো ইসরায়েলের অভ্যন্তরে, এবং সেই যুদ্ধ এখনো চলছে এবং লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। কিন্তু এই যুদ্ধের অজুহাতে নেতানিয়াহু কিন্তু ইসরায়েলের ক্ষমতায় টিকে আছে। তো যুদ্ধকালীন সরকারকে সাধারণত জনগণ পরিবর্তন করতে চায় না। যেমনি জেলেনস্কি তার দেশকে বলির পাঠা বানিয়েছে ক্ষমতায় রক্ষার জন্য, অর্থাৎ রাশিয়ার সাথে তিনি যুদ্ধে লিপ্ত হয়েছেন। আর তার ইতিহাস সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি হলেন যে একজন টেলিভিশনের কমেডি অভিনেতা, আর তাকে কিনে আমেরিকা সে দেশের একেবারে প্রধান ব্যক্তি করে দিল এটা প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে। এবং তিনি ক্ষমতা আসার পরে রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়ে দিলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নকে যোগ দিতে চাইলেন। এ নিয়ে এখন যদিও যুদ্ধ বিরতির একটা প্রস্তাবনা চলছে বা সংলাপ চলছে, কিন্তু ইউক্রেন শেষ হয়ে গেছে, ইউক্রেন ধ্বংস হয়ে গেছে। তো যুদ্ধ আসলে কোনো কালে শান্তি বয়ে আনে না, সেটা আপনার যুদ্ধ বলি আর বাংলা আমাদের লোকাল ভাষায় ক্যাচাল যাই বলি না কেন, আপনার এই সংঘাত ঝগড়া এটা কিন্তু আসলে কোনো মানুষের জন্য শান্তি বয়ে আনে না। কারণ হচ্ছে ধরুন আমাদের দেশে গ্রাম দেশে দেখা যায় যে একটা মুরগি নিয়ে মারামারি করে মনে করেন দুই পরিবারের মধ্যে ঝগড়া বা দুই গ্রামের মধ্যে ঝগড়া লেগে গেছে এবং দুই একজন নিহত আহত হয়ে গেছে। বিশেষ করে আমরা প্রায় হবিগঞ্জ বা সুনামগঞ্জ ইভেন ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে মানুষকে দেখতে পাই যে তুচ্ছ কারণে তারা মনে করেন হাজার হাজার শত শত মানুষ এই দা খুন্তি কুড়াল বল্লম ইত্যাদি নিয়ে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, ক্যাচালে লিপ্ত হচ্ছেন। এবং আমি সাহিত্যিক রাহাত খানের একটা উপন্যাসে পড়েছি, তিনি এখন প্রয়াত হয়েছেন, এবং হুমায়ুন আহমেদের কিছু গল্পের মধ্যেও পড়েছি যে সেখানে কিছু মানুষ আছে গ্রামে যারা ইচ্ছাকৃত ভাবে ক্যাচাল লাগায়, অর্থাৎ
তাদের একটা সময় কোনো কাজ থাকে না, তখন দুই গ্রামের বা দুই মহল্লার বা দুই সমাজের ব্যক্তিরা একদম ওপেন ঘোষণা দিয়ে ক্যাচাল করে যে আসো আমরা ক্যাচাল করি, অর্থাৎ দুই পক্ষ মিলে যুদ্ধ করে, এবং এটা একটা রণপ্রস্তুতি নেয় দুই গ্রুপ, এবং এটাকে তারা এক ধরনের বিনোদন হিসেবে নেয়। তো যুদ্ধ কিংবা বিগ্রহ আসলে বিনোদন হতে পারে কিনা, এটা সুস্থ মস্তিষ্কে যে কোনো মানুষ অবশ্যই বিবেচনা করবেন। তো আমরা আসলে চাই না যে দেশে হোক, প্রবাসে হোক, ঘরে হোক, বাইরে হোক, সমাজে, রাষ্ট্র কোথাও এই ক্যাচাল না লাগুক। আমরা চেষ্টা করব খুব দ্রুত ক্যাচাল গুলো নিষ্পত্তি করার জন্য। দর্শক, আমার আলোচনা শেষ করার আগে আরেকটি বিষয়ে আলোকপাত না করে যেতে পারছি না, সেটা হচ্ছে ক্যাচাল কিন্তু দুই পক্ষ শুরু করার পর চাইলেই কিন্তু এটা শেষ করতে পারে না। এখন কেন পারে না, এর পেছনে একটা কারণ আছে। সেটা হলো যে আমাদের সমাজে একটা শ্রেণী যেমন আপনার ক্যাচাল লাগানোতে পছন্দ করে, বা বিশ্বজুড়ে এরকম আছে, ক্যাচাল লাগাই দিতে পারলে তারা খুশি হয় এবং তারা চায় না ক্যাচাল বন্ধ হোক। তারা অন্যের ক্ষতি চায় এবং অন্যের ঘর পড়ুক, সে নিজে আলু, সেখানে একটা আলু পুড়ে দিয়ে খাবে, এটাই তাদের লক্ষ্য। এবং এ ধরনের অনেক অমানুষ আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে এবং বিশ্বজুড়ে আছে, যারা কিনা চায় যুদ্ধ ক্যাচাল লেগে থাকুক। যেমন অস্ত্র ব্যবসায়ীরা চায় যুদ্ধ হোক, যুদ্ধ না হলে তো অস্ত্র বিক্রি হবে না, এবং অস্ত্র ব্যবসায়ীরা মূলত দেশে দেশে যুদ্ধ লাগিয়ে থাকে। যেমন ধরুন আপনার ইরান আমেরিকা যুদ্ধ, বা ইসরায়েল ইরান যুদ্ধ, ইসরায়েল গাজা যুদ্ধ, সিরিয়ার সাথে আপনার যে বিদ্রোহীদের যে যুদ্ধ, বা ধরুন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং ভারত পাকিস্তান যুদ্ধ, এমনকি আপনার যে বাংলাদেশের সাথে যে উস্কে দেওয়া হচ্ছে বর্তমানে মিয়ানমারের সাথে, এই সব কিছুতে কিন্তু অস্ত্র ব্যবসায়ীদের একটা পেছনে প্রচ্ছন্ন হাত রয়েছে। তারা চায় যুদ্ধ লাগুক, আর যুদ্ধ লাগলেই কিন্তু আপনার তাদের পোয়াবারও, অর্থাৎ অস্ত্র বিক্রি হবে, ব্যবসা হবে। এই হলো অবস্থা। তো দর্শক, আজকে এই পর্যন্তই লাইভে এসেছি। জানি না আপনারা আমার কথাগুলো শুনতে পেরেছেন কিনা, কতটুকু ট্রান্সমিশনটা ঠিক ছিল, আমি তো ফিডব্যাকটা পাচ্ছি না। তো আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বজুড়ে শান্তি আসুক, ক্যাচাল না লাগুক, এই প্রত্যাশা রেখে এবং এই আহ্বান রেখে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মহান আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। আল্লাহ হাফিজ।